ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। মায়ের একটা কথা, মা শারদা দেবীর একটা কথা। মা একজন ব্রহ্মচারীকে বলছেন যে বাবা আমায় আশীর্বাদ করো, এই কথাটা বলছেন, আশীর্বাদ করো যতদিন বেঁচে আছি যেন কাজ করে যাই, কাজ করলে মনটা ভালো না চাঙ্গা থাকে, এরকম বলছে কথাটা, ভালো থাকে মন। আধ্যাত্মিক জীবনে অনেকে কি করলাম, আমি মনটাকে কতটা প্রশিক্ষণ দিলাম, এটা বোঝা যায় কাজের ক্ষেত্রে। কতটা অনাসক্ত এটা বোঝা যায় কাজের ক্ষেত্রে। এই জন্য রামকৃষ্ণ মঠ মিশনে যারা খুব বড় বড় জ্ঞানী মহারাজরা ছিলেন, তারা কিন্তু বড় কর্মযোগীও ছিলেন। কর্মযোগী বলতে বেশি কাজ করলে কেউ কর্মযোগী হয়ে যায় না। যোগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করতে হবে। কর্মযোগের বক্তৃতাগুলোর মধ্যে স্বামীজি একটা ভগবত গীতাতে যে একটা শ্লোক আছে তার উল্লেখ করছেন, আর সেই শ্লোকটা আজকে আমরা পড়ব। এই শ্লোকটার মর্ম রহস্যটা বোঝা খুব দরকার। আর এই শ্লোকটাকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একাদশ অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, উনিও এই শ্লোকের কথা বলতেন, স্বামীজি অনেকবার বলেছেন। আর এই শ্লোকে বলতে পারেন যে কর্মের মাধ্যমে অদ্বৈত জ্ঞানের একটা প্রথম সোপান বলতে পারেন এখানে রয়েছে, এর মধ্যে লুকিয়ে রয়েছে। এখন স্বামীজি আরেকটা কথা বলছেন ইংরেজিতে, ইট ইজ বেটার টু ওয়্যার আউট দেন টু রাস্ট আউট। জং ধরে যাওয়ার চেয়ে ক্ষয়ে যাওয়ার অনেক ভালো। একটা কল হয়তো রয়েছে, একটা মেশিন রয়েছে, সেটা এমনি পরে পরে জং ধরে যাবে, আর ওটাকে ভালো করে ব্যবহার করলে ওটা ক্ষয়ে যাবে। তো ইট ইজ বেটার টু ওয়্যার আউট, অর্থাৎ ক্ষয়ে যাওয়া অনেক ভালো জং ধরে যাওয়ার থেকে। তো বেশিরভাগ আমরা কিন্তু জং ধরে যাই আমাদের মাথায়, আমাদের শরীরে। যখন একজন মানুষ অবসর প্রাপ্ত হন, মানে রিটায়ার হন, তখন দেখা যায় তারপরে আর কিছুদিন, মানে রিটায়ারমেন্টের পরে যদি সে ব্যস্ত না থাকেন, মানে কাজ যদি না থাকে, দেখা যায় যে কিছুদিন পরেই তার আবার তিনি থাকছেন না, তিনি শরীর ছেড়ে দিচ্ছেন, বা তিনি খুবই মন তার খারাপ হয়ে যাচ্ছে, অনেক রকম অসুবিধা হচ্ছে, শারীরিক মানসিক ইত্যাদি। তো আমরা যদিও এই কর্মযোগের কথা ভগবদ গীতায় পড়ি, কিন্তু সেটাকে আমাদের জীবনে ব্যবহারিক স্তরে নিয়ে আসা, সেটা একটা বড় ব্যাপার, আর সেটা আমাদের করতে হবে। আমি দেখেছি অনেক বড় বড় মানুষকে যারা বুদ্ধির স্তরে, অর্থাৎ মাথার বলে যে চুল ছেঁড়া বিচার, এরকম সব বিচার করতে তারা খুবই পারেন, তাদের প্রচুর প্রজ্ঞা, তাদের বুদ্ধি মগজটা খুব তীক্ষ্ণ, কিন্তু তারা
আরেকজনের সঙ্গে মিলে কাজ করতে পারেন না। এটা আমি দেখেছি, মানে কি আপনারা আমার চেয়ে অনেক বেশি এরকম মানুষকে দেখেছেন নিশ্চয়ই। তো তারা কিন্তু আরেকজনের সঙ্গে মিলে কাজ করতে পারে না, কোনো জিনিস ভাগ করতে পারে না, কারোর সঙ্গে মিলেমিশে থাকতে পারেন না। তো ওই মানুষের যতই বেশি বুদ্ধি হোক না কেন, তার কোনো প্রয়োজন নেই, তাতে কোনো কিছু প্রয়োজন না। কারণ কারণ ওই বুদ্ধি আর কারোর কাজে লাগছে না। একা সবাই খুব ভালো, সবাই খুব বলতে পারেন মহাপুরুষ, কিন্তু আরেকজনের সঙ্গে যখন কোনো ব্যবহার হয় তখন তার ঠিক ঠিক রূপটা বেরিয়ে আসে। ওই জন্য কর্মযোগটাকে বোঝা খুব দরকার, খুব প্রয়োজন। কারণ আরেকটা জিনিস, আমরা যদি ধ্যানের কথা ভাবি, ধ্যান আমরা বেশিরভাগ মানুষই, হতে পারে অপবাদ তো সবসময় আছে, ধ্যান আমরা কিন্তু বেশিরভাগ মানুষ 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একবার করি। ধরুন আমি ধরে নিচ্ছি 1.5-2 ঘন্টা করছে, সকালে 2 ঘন্টা করছে, সন্ধ্যে 2 ঘন্টা করছে, তাহলে একদিনে কত হলো? 4 ঘন্টা। একদিনে আমাদের কত ঘন্টা আছে? 24 ঘন্টা। 24-এর 4 চলে গেলে 20 রইল। আমরা যদি ঘুম টুম, তারপরে বাথরুম যাওয়া, এইসব সব মিলে ওই 8 ঘন্টা ধরুন, 8-9 ঘন্টা। তো 20 থেকে 8-9 ঘন্টা বাদ দিয়ে দিন, 11 ঘন্টা রয়েছে। এই 11টা ঘন্টা আমরা কি করি? আমরা বেশিরভাগ সময় কাজ করি। সে যেখানে আমরা কাজ করছি ওখানে হতে পারে, বাড়িতে হতে পারে, এমনি যেটাকে আমরা বলি হবি, সেটা হতে পারে। যাই হোক, কোনো একটা কর্মে আমরা আছি, কোনো একটা কাজ করছি। তো ফলে ওই কাজ কি করে করতে হবে, আর কাজটাই যদি সাধনা হয়ে যায়, সাধন হয়ে যায়। কাজ যে আমরা করছি এই যে এতক্ষণ আমি যদি ওটাকে সাধন হিসাবে করতে পারি, তাহলে তো আমি সকালে 1 ঘন্টা বা সন্ধ্যায় 1 ঘন্টা বসলাম, তার থেকে আমি যা পেলাম সেটা কি সারা দিন আমি নিয়ে যেতে পারবো? কত সুন্দর হবে। এটা কিন্তু আমরা সব শুনেছি, এরকম কথা যে আপনারা প্রথমবার শুনছেন তা নয়, অনেকবার শুনেছেন, কিন্তু সেটা ব্যবহারিক জগতে আনা, সেটাকে ব্যবহার করা, সে কথাটা শুনে সেই মতন করে কাজ করা, সেরকম সাধন করা, সেটা আমরা পারছি কি? বলছি না আপনারা পারছেন না। আবার এখানে সবসময় একটা কথা আসে যে, মহারাজ আপনি তো আশ্রমে আছেন, আমরা তো বাইরে আছি, বাইরে তো মহারাজ এরকম করা যায় না। সব ফালতু কথা। যে সমস্যাগুলো আপনাদের আছে, আমাদেরও সেই সমস্যা। আমরা তো আর আশ্রমে সর্ষের তেল বানাই না, মানে সর্ষের তেল কিনতে গেলে দোকানেই যেতে হবে। আশ্রমে আর তরকারি হলেও কখনো তো দোকানে যেতে হবে। মুদিখানা দোকান তো আর আশ্রমে চলছে না। সবকিছুর জন্য আমাদের আশ্রম থেকে বাইরে দোকানে যেতে হবে। তো ওখানেও তো ওই একই, যেটা আপনারা পাচ্ছেন আমরাও সেটাই পাচ্ছি। ফলে এখানে কর্মযোগ করতে হবে। আর কর্মযোগের বা কর্মের পরাকাষ্ঠা বলতে পারেন, যে অবস্থা কর্মযোগের সাধন করলে পাওয়া যায়, যে অবস্থায় পৌঁছানো যায়, সে অবস্থার কথা এখানে এই 4th অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলা আছে। কর্মণি অকর্ম ইহ পশ্যেদ, অকর্মণি চ কর্ম ইহ, স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্তঃ কৃষ্ণ কর্মকৃৎ। ইহ যে কর্মণি কর্মের মধ্যে, অকর্মকে পশ্যেদ দেখে, ইহ যে অকর্মটি
অকর্মণি, অকর্মের মধ্যে, চ আবার, কর্ম পশ্যেত কে দেখে, সহ সেই, মনুষ্যেষু মানুষের মধ্যে, বুদ্ধিমান খুব বুদ্ধিমান, মানে সবচেয়ে বুদ্ধিমান, সহ সে ব্যক্তি, যুক্ত সে যোগী। যোগী কথাতে যে মূল কথা, যার থেকে যোগা কথাটা এসছে, সেটা হচ্ছে ইউঞ্জ। ইউঞ্জ মানে যোগ। যোগ যোগ কথা থেকে যোগী এই কথাটা এসছে। ফলে যোগী মানে যে তার পরম সত্য বা পরম তত্ত্ব বা ভগবান বা আত্মা বা ব্রহ্ম তার সঙ্গে যুক্ত আছে, সে হচ্ছে যোগী। আর কৃষ্ণ কর্মকৃত, যে মানুষটি এটা পারেন, তিনি তার জীবনে যা কর্ম করা আছে সব করে ফেলেছেন, অর্থাৎ তার আর কর্ম করছি এই ভাবনাটা থাকবে না। কৃষ্ণ কর্মকৃত, কৃষ্ণ মানে সম্পূর্ণ কর্ম কাজ কৃত করে দিয়েছে, আর তিনি কখনো কর্তা হবেন না। তো এটা কি করে এটা হবে? কর্মের মধ্যে অকর্মকে দেখা, অকর্মের মধ্যে কর্মকে দেখা, এটা কি করে সম্ভব? এটা তো মনে হচ্ছে একটা আবল তাবল চিন্তা। तो बोला तो सही, नीचे या ऊपर जो है लोगो आएगा माइक का। আসেনি, আমি অনেকক্ষণ ये देखो। চেষ্টা করছিলাম। যা আমি ভাবলাম আরো কিছু বলবেন, হলো না। যাই হোক, তো এইটা মনে হচ্ছে যেন আবল তবল কথা, মানে কর্মের মধ্যে অকর্মকে দেখা, আবার অকর্মের মধ্যে কর্মকে দেখা। কিন্তু কর্ম বলতে কি, আমি যদি জিজ্ঞেস করি, স্বামীজি কর্মযোগে বলছেন কর্ম মানে সব রকম কর্মই কর্ম, মানে অল অ্যাকশন ইজ কর্ম। যত রকম কাজ হচ্ছে সবকিছুই কর্ম। আপনি শ্বাস প্রশ্বাস চলছে, সেটা কর্ম। খাওয়ার পরে আপনার পেটে অনেক কিছু কাজ হচ্ছে, সেটা কর্ম। আপনার হৃদয় সেটা চলছে, সেটা কর্ম। আপনি বসে ভাবছেন, সেটা কর্ম। মানে কর্ম, যে কর্মের যে কর্ম বলতে অনেক কিছু বোঝায়, সবকিছুই কর্ম, সবকিছু কর্মের এখতিয়ারের মধ্যে পড়ে, মানে কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না, এটা কর্ম এটা কর্ম, সব কর্ম। তা যদি হয় তাহলে অকর্ম কোথায়? আবার কর্মের মধ্যে অকর্মকে দেখো, অকর্মের মধ্যে কর্মকে দেখো, কি করে দেখবো? এইসব একটা প্রশ্ন থেকে যায়। এর আগের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দেখো, তোমাকে কিন্তু কর্ম কি সেটা বুঝতে হবে, বিকর্ম কি মানে যেটা নিষিদ্ধ কর্ম সেটা বুঝতে হবে, অকর্ম কি সেটা বুঝতে হবে। আর এটা বোঝা খুব কঠিন। আর এখানে এই শ্লোকে উনি বলছেন যে যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্মকে দেখেছে, অকর্মের মধ্যে কর্মকে দেখেছে, সে মানুষ সবচেয়ে বুদ্ধিমান, আর তার আর কোনো কিছু করার নেই, অর্থাৎ সে পরম পুরুষার্থ অর্থাৎ মোক্ষ লাভ করে ফেলেছে। তো এখানে প্রথমে আমরা দেখি কর্মণি অকর্মা ইহ পশ্যেত, যে কর্মে অকর্ম দেখে, কি করে সম্ভব? কি করে একজন অকর্ম দেখতে পারে কর্মে? কর্ম হচ্ছে, কাজ হচ্ছে, কাজের মধ্যে কাজ, অকর্ম মানে আমরা বাংলাতে বলি অকাজ, সেটা নয়, সেটা নয়, অবশ্যই সেটা নয়। তো
কাজের মধ্যে অনেকের কাজের মধ্যে কিন্তু অকাজ দেখা যায়, অকাজ তো দেখাই যায়, সেটা নয়। এখানে কর্মের মধ্যে কর্মের অভাব দেখা, সেটাকে বলছে আকর্ম। মানে যেখানে কর্ম নেই, আপনি দেখছেন আপাতত, আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে কর্ম আছে, কাজ চলছে, কিন্তু কর্ম নেই। এটা আবার সরকারি অফিসগুলোতে এটা খুব হয়। এটা খুব বড়, বহু পুরনো গল্প মনে পড়ে যাচ্ছে। একজন আমাদের দেশের, মানে এটা এই যে আজকাল যে সিনেমা শুরু হলে বলে না যে এটা শুধু কাল্পনিক, এটা কোনো সত্যি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো একজন আমাদের মন্ত্রী, একজন, তার ইচ্ছা হলো আবার কি, সরকারের টাকা থাকে যে সবাই গিয়ে বাইরে জিনিসগুলো দেখে আসবেন, ঠিক আছে। তো এমনকি এমএলএরাও বিদেশে গিয়ে দেখে আসবে। এখানে ও করবে একটা ছোট্ট একটা ইয়ে তৈরি করবে, রাস্তা তৈরি করবে। সে রাস্তার চড়া হবে সে হয়তো 10 ফিট, সে তার জন্য লন্ডন যাবে, বলে রাস্তা কি করে তৈরি করতে হবে, যেন এ জানে না। এরকম ফান্ড থাকে, বলে ও ওখানে গিয়ে দেখে আসবে, ও আজকাল এরকম রাস্তা, এগিয়ে লন্ডন ঘুরে আসবে আর কি। তো সরকারের টাকায় ওটা হবে। তো যাই হোক, ওরকম একজন মন্ত্রী, সে কাজের নাম করে এরকম বিদেশ ঘুরতে গেছে। বিদেশ ঘুরতে গেছে ভালো কথা, একটা শহরে গেছে, মানে ইউএসএ তে একটা শহরে গেছে। তো ওখানে সেনেটর বলে, মানে যে এমপি, তাকে সেনেটর, আমরা যাকে এমপি বলি, সেনেটর। তো সেনেটরের কাছে গেছে, তো ওর গেস্ট হয়ে থাকবে আর কি। তো তখন দেখা গেল যে প্রথমে তো বড় এয়ারপোর্টে ল্যান্ড করলো, তারপরে ওখান থেকে একটা প্রাইভেট জেট ওকে নিয়ে নিল, নিয়ে ও আবার একটা জায়গায় গিয়ে ল্যান্ড করলো। তারপরে ওখান থেকে একটা গাড়ি, তো দেখছে ওই একটা পুরো এয়ার স্ট্রিপ, মানে যেখানে ছোট জাহাজগুলো, হাওয়াই জাহাজগুলো ওখানে নামতে পারে। তারপরে ওখান থেকে সে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে। তারপরে দেখছে যে অনেক আগেই বড় গেট এসে গেছে, যে এই সেনেটরের বাড়ি। তারপরে যাচ্ছে যাচ্ছে আর বাড়ি কিছুতেই আসছে না, এত বড় জায়গা, এত বড় জায়গা। তো সব গেল, তারপরে শেষে ওর বিশাল রাজপ্রাসাদের মতন মহল, মানে এত বড় তার বাড়ি। তো সে বাড়ির মধ্যে সে ঢুকলো, তাকে বিশাল, তাকে ইয়ে করা হলো, আতিথেয় তার সব হওয়ার পরে তারপরে সেনেটর আর এই যে আমাদের যে মন্ত্রী গেছিল, তো তারা বসে ওখানে মানে কিছু খাচ্ছেন, আর দুজন একসঙ্গে একটা ঘরে বসে কথা হচ্ছে। তো ওই মন্ত্রী বললো, দেখুন আমিও তো ভারতবর্ষে একজন মন্ত্রী, আমিও এমপি, কিন্তু আমাদের দেশে তো এত, মানে এত বড় দেশ, এত কিছু হয়, কিন্তু এত টাকা আপনাদের কাছে কি করে এটা হলো? হ্যাঁ, আমি বুঝতেই পারছি না যে এত টাকা, এত জমিন, আপনার এত বড় বাড়ি, হম তো এটা আমি বুঝতেই পারছি না কি করে এটা সম্ভব। তো উনি বললেন, না সেটা কিছু না, বলে জানলার কাছে গেলেন, জানলা খুললেন, বললেন দেখি, ওখানে দেখছেন, ওখানে দূরে দেখছেন, বলে কি, বলছেন একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, একটা নদী দেখতে পাচ্ছেন, বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি, 10%, ওটাতে 10%, তো এটাতে তো হলো। বললো ও আচ্ছা। তো যাই হোক, এই মন্ত্রী ভারতবর্ষ ফিরে এলো। তারপরে 1-2 বছর পরে ওই মন্ত্রীকে আবার, মানে ওই সেনেটরকে সে নেমন্তন্ন জানালো যে আপনি একবার আসবেন আমার বাড়ি, দেখবেন। তো ও এলো, তো ও এলো, তখন দেখছে যে বাবা ডাইরেক্টলি ফ্লাইট, ওখান থেকেই ওকে আবার একটা হেলিকপ্টারে করে সে একটা আলাদা হেলিকপ্টার হেলিপ্যাডে নিয়ে যাচ্ছে। আর ওখান থেকে তার, মানে বিশাল তার সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য, মানে ওর সাম্রাজ্য কিছুই না এরকম। আর সব বাড়িগুলোই মানে মনে হচ্ছে কোনো রাজবাড়ি এরকম। তো ও তারপরে কোনো রকম মানে খুবই ইয়ে হয়ে পৌঁছেছে, পৌঁছে তারপরে মন্ত্রীর সঙ্গে দেখা হলো। মন্ত্রীর আবার বিশাল বিশাল ব্যাপার, খাওয়া দাওয়া এই সব। তারপরে শেষমেশ সন্ধ্যার সময় কোন রকম একটু, মানে মন্ত্রীকে পেয়ে সে জিজ্ঞেস করলো, আচ্ছা
আপনি তো যখন এসেছিলেন আমার বাড়ি দেখে আপনি তো একদম ইয়ে হয়ে গেছিলেন। আমি জানি গল্পটা একটু বেশি চলছে, তো চলুক, মাঝে মধ্যে এরকম চলাটা ঠিক। তো আপনি তো খুবই ইয়ে হয়ে গেছিলেন যে এই এত বড় বাড়ি, আপনি এত টাকা করলেন কোত্থেকে? আর আপনি দেখছি তো আমার তো কিছুই না, আপনার তো বিশাল ব্যাপার। তো বললেন, না ওটা কিছু না, আপনি এদিকে আসুন, বলে জানলার দিকে নিয়ে গেল। বলে, আপনি ওখানে এখানে নদী দেখছেন? বলছে, হ্যাঁ নদী দেখছি। বলছে, ওটাতে একটা ব্রিজ হয়েছে, একটা পুল হয়েছে দেখছেন? বলছে, সেতু হয়েছে। বলছে, ওকে দেখছি না তো। বলছেন, 100%, 100%। তোমার 10% ছিল, আমার 100%। তো ওইটাই। তো ওখানে আপনি অনেক সময় সরকারি অফিসে গেলে খাতা কলমে সব থাকবে কাজ, কিন্তু কাজ কোথাও থাকবে না, বুঝলেন? ওইরকম অকর্মের কথা বলা হচ্ছে না এখানে। ওইরকম কাজের অভাব বললাম না, তো ওইরকম কাজের অভাব বলা হচ্ছে না। মানে যেখানে কাজ নেই, মানে আমি মনে করছি কাজ আছে, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে কর্ম নেই, তো সেইটা। তো এখন কাজ বলতে কি? এটা একটা অদ্ভুত একটা চিন্তা, কাজ আমরা যেটা মনে করি। আচ্ছা, এটা আপনি আহ, পরীক্ষা করে দেখতে পারেন। সবচেয়ে বড় জিনিস, আমরা কাজ করি কেন? না মহারাজ, নিজের শরীরটাকে বাঁচাতে হবে, সংসারে আছে, সংসার চালাতে হবে, ভালো কথা। আচ্ছা, আমরা শরীর থেকে শুরু করি, এবার শরীর শরীর বাঁচাতে হবে, এই জন্য কাজ করি, ঠিক আছে, খুব ভালো কথা। আপনারা যদি একদম অপরিচিত একটা জায়গায় চলে যান, একদম অপরিচিত, আর ওখানে থাকুন সকাল থেকে, বিশ্বাস করবেন না, আপনাকে কোথাও যেতে হবে না, একটা জায়গায় থাকবেন, অন্তত পক্ষে এক বেলার খাবার আপনার কাছে চলে আসবে। তো আমি যে কাজ করছি আমার শরীরটাকে রক্ষা করার জন্য, এটা তো হলো না। তাই যদি হতো তাহলে তো কত কত বড় বড় মহাত্মা পুরুষরা তো বলে, মহারাজ ওরা জপ ধ্যান করে না। আমার একজন বন্ধু, সে তখন সন্ন্যাসী হয়নি, তারপরে হয়েছে, তারপর আবার সে ওইটাও ছেড়ে দিয়েছে। আমাদের একজন মহারাজ বলতেন যে, আরে বাপরে, সে তো কত বৈরাগ্য তার। বলে, কি হলো মহারাজ? বলে, বিশাল বৈরাগ্য তার। বলে, কি হলো মহারাজ? বললাম, ও তো সন্ন্যাসকে আবার সন্ন্যাস দিয়ে দিল। বাহ, কত বড় বৈরাগ্য তার, না? এত বৈরাগ্য, মানে সন্ন্যাস জীবনটা কি সন্ন্যাস দিয়ে দিল। তো এরকম একজন আছে। তো ও যখন আগে সন্ন্যাসী হওয়ার আগে, উনি যখন ছিলেন একটা জায়গায়, সেটা আবার ভারতবর্ষ না, বিদেশি শরীর তার। তো ও যেখানে ছিল ওখানে তো কেউ আধ্যাত্মিকতা এগুলো জানেও না, যেরকম সন্ন্যাস হতে পারে ইত্যাদি। তো ও একটা জঙ্গলের মধ্যে ছিল কয়েক মাস, বলছে নাকি রোজ ও দুবেলা খাওয়া পেত, কে এসে দিয়ে যেত, কোনো পরিচিত নেই, কিছু নেই। তো আবার সে কোনো গেরুয়াও পরে না, শুধু এরকম শার্ট প্যান্ট পরে আছে। তো আমাদের যে ধারণা যে আমরা করছি, সেটা একটা ভুল ধারণা, সেটা শুধু একটা ধারণা। কেন, একটা বাচ্চাকে দেখুন, বাচ্চা তো কিছু করছে না, সে তো বেশ ভালোই পাচ্ছে, খাওয়াও পাচ্ছে, সবকিছু আদর পাচ্ছে, সবকিছু পাচ্ছে, কি করে? তো আসলে এই যে যুক্তি যে আমি কাজ করি আমার শরীর মনটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই যুক্তিটাই ভুল। ওই জন্য কর্ম তখনই কর্ম যখন আপনি ভাবছেন আপনি করেছেন, নাহলে এটা কর্ম নয়। আচ্ছা, এটা কি করে জানবো? আচ্ছা, যখন মানুষ বুড়ো হয়ে যায় বা অন্য কারণে ভুলে যায়, যখন আমরা ভুলে যাই, ভুলবশত বা অজান্তে, না জেনে আপনার হাতে হয়ে গেল, আপনার জানা ছিল না, তখন আইনেও কিন্তু ওটাকে অত মানে না, বলেন না। কিন্তু আপনি যদি বলেন আমি জেনে বুঝে করেছি, বলছে প্রি মেডিটেটেড, এ ঠিক করে প্ল্যান করে করেছে, আইনও ওখানে আপনাকে ছাড়বে না। আমি হাঁটছিলাম, হঠাৎ একটা পোকা আমার পায়ের নিচে চলে এলো, তো ওই কর্মটা কি আমি করেছি? আমি জানি না, পোকাও জানেন না কার পায়ের নিচে চলে এসছে, মানে পরস্পর আমরা জানি না, ওর মৃত্যু হয়ে গেল, তো ওই কর্ম কি আমি পাবো? ওই কর্মের ফল কি আমাকে ভোগ করতে হবে? না, করতে হবে না। কেন? যেখানে আমি আর এই ধারণা নেই যে আমি কর্তা, যেখানে আমার মাথায় এটা নেই যে আমি করছি,
ওই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে না। তাহলে কর্ম মানেটা কি? কর্ম মানে হচ্ছে শুধু একটা ভাবনা, একটা চিন্তা, বুঝলেন? তো কর্মণি অকর্ম ইহ পশ্যেত, কাজে যে কাজ নেই এরকম ভাবছে। কি করে? একজন মরে যাচ্ছে, তো সে জানে যে ও তো মরলো না, ওর তো শরীর গেল, ও তো আছে, ও তো মরলো না। আত্মা হিসাবে যেটা ওর প্রকৃত স্বরূপ, সে তো আছে, সে তো আছে। তো ওখানে কর্ম না দেখে অকর্ম দেখছে। আমাদের চোখের সামনে কিন্তু কর্ম। তো এই কর্তৃত্ব মানে কাজ করছি, কর্তা, সেইটা যখনই সেই বোধটা চলে যায়, তখন আপনি অক্লান্ত পরিশ্রম করলেও আপনার মনে হবে যে আমি তো কিছু করছি না, কেননা সেই কাজের প্রকৃতিটা নষ্ট হয়ে গেল। ওই কাজ, ওই কর্ম আপনাকে বন্ধনে ফেলতে পারছে না, আপনাকে বাঁধিয়ে রাখতে পারছে না। তো ওই জন্য কর্মণি অকর্ম ইহ পশ্যেত। একজন মানুষ যে কর্তৃত্ব বা আমি কর্তা এই বোধটাকে অতিক্রম করতে পেরেছেন, যিনি এটা ছাড়িয়ে যেতে পেরেছেন, এটাকে ছাড়িয়ে যেতে পেরেছেন, তিনি কিন্তু কর্মে কিন্তু বন্ধন দেখছেন না, কর্মের কোনো সমস্যা দেখছেন না। তো ওখানে উনি কর্ম যেখানে আছে ওখানেও তিনি কিন্তু কর্ম নেই এরকমই ভাবছেন, কেননা ওই কর্মের উনি ফলও পাচ্ছেন না, আর ওই কর্ম ওনাকে বাঁধতেও পারছেন। উল্টোটাও ঠিক। অকর্মণি চ কর্ম ইহ, একজন মানুষ কোনো কাজই করছে না কিন্তু বেঁধে আছে, তো কোনো কাজ করছে না কিন্তু সে তো আটকে আছে। তো ঠাকুরের এই কথা, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। অদ্ভুত কথা, ব্রহ্ম কাঁদছে। সে ব্রহ্ম অনেক শরীরে আমরা দেখি কাঁদছে, কেউ সেবা করতে যাচ্ছে সে কাঁদছে। একজন আমাদের মহারাজ বলছে যে আচ্ছা, উনি ছিলেন, বলছেন যে সেবা সেবা করছে, বলছে সেবা কোথায় করছে, আমি তো ওর সেবা করছি। মানে ও একটা সময় আসবে, আমাকে খাওয়া দেবে, সে অনুযায়ী আমাকে খেতে হবে, আমার থোড়ি সেবা হচ্ছে। ও ওর মতন করে আমি নিজেকে করে দিচ্ছি। তো সেবা একজন করছে, তো ওখানে সে ভাবছে আমি সেবা করছি, আসলে সে কিছুই করছে না, সে শুধু বসে আছে, অপরকে দিয়ে কাজ করাচ্ছে, সেটাও ঠিক মতন করছে না, সে বসে আছে, কিন্তু ও ভাবছে আমি সেবা করছি, আমি করছি। যেমন বাড়ি তৈরি করা হয়, এখন বাড়ি তৈরি করে কে, এটা একটা অদ্ভুত প্রশ্ন। মানে টাকা একজন দিচ্ছে, আর যে টাকা দিচ্ছে সবাই তাকেই বলে যে এ বাড়ি তৈরি করেছে। সে কি করেছে? সে কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? না তো, সে টাকা শুধু দিয়েছে। আচ্ছা, কে বাড়ির প্ল্যান বানালো? কোনো আর্কিটেক্ট বানালো। তো আর্কিটেক্টটা তো বাড়ি বানায় না, সে প্ল্যান বানিয়ে দিয়ে তারপরে ছেড়ে দিল। তো সিভিল ইঞ্জিনিয়ার এলো, তারপরে সে বললো যে না এরকম হবে, ওরকম হবে, তারপরে সেও তো বানাচ্ছে না, সে একজন কন্ট্রাক্টরকে দিয়ে দিল, কন্ট্রাক্টরও তো করছে না, সে একজন মিস্ত্রিকে দিয়ে দিল, মিস্ত্রি কত রকম মজুরকে দিয়ে, সেই তো অ্যাকচুয়ালি সেই তো ঠিক ঠিক ওখানে গিয়ে মানে ইট রাখছে বা পাথর রাখছে বা হলো ব্রিক্স যাই হোক ওটা রাখছে, আর ওখানে সিমেন্ট দিয়ে দিয়ে সে তো বাড়ি বানাচ্ছে। কিন্তু তার মাথায় কি আছে যে আমি বাড়ি বানাচ্ছি? না না, কখনো না। সে ভাবছে আজকে আমার এই দিন খাই, আজকে একটু করলাম মজুরি, তারপরে তাতে টাকা পাবো, একটু মদ টদ খেয়ে বাড়ি যাবো, এইটাই ওর মাথায়, এটাই ঘুরছে। তো বাড়ি তাহলে কে তৈরি করছে? এখানে হচ্ছে না, ওই মজুরও ভাবতে পারে দেখো আমি বাড়ি করে দিলাম, তাহলে ও তৈরি করছে। আর্কিটেক্ট ভাবতে পারে আমার কত ডিজাইন, তাহলে ও তৈরি করছে। আচ্ছা, যে সিভিল ইঞ্জিনিয়ার সে ভাবতে পারে যে আমি
কিরকম দারুণ করে দাঁড় করে দিলাম, তাহলে ও তৈরি করছে। আর যে মালিক সে ভাবতে পারে যে কত বাড়ি করলাম ভালো করে, তাহলে ও করছে। যেই ভাবছে যে আমি করছি সেই বাড়ি তৈরি করছে, আর যে ভাবছে আমি করছি না সে তো কিছুই করছে না। অতএব যেখানে একজন একদম কাজ ছাড়া এরকম শুয়ে আছে কুড়ে, ওখানেও কিন্তু বুদ্ধিমান যে যে জ্ঞানী সে দেখছে যে কাজ করছে না বাইরে থেকে, কিন্তু ভিতরে তো ওর চলছে চিন্তা, মানে এত চিন্তা ওর মধ্যে রয়েছে যে আমি এটা করব, এটা করব, এটা পাবো, এটা পাবো। তো ও যদিও কাজ করছে না, কিন্তু আসক্তি তো ওর মধ্যে রয়েছে যে আমি আমার, এই কথাগুলো তো ওর মধ্যে কাজ করছে। ফলে ওখানে বাইরে কর্ম নেই, কিন্তু কর্ম আছে। আকর্মণি চ কর্ম ইহা পশ্যেত, মানে যে অকর্মতেও, মানে কর্মের না থাকা জায়গাতেও কর্ম যে দেখে। আবার বলছি, এটা সরকারি অফিসের মতন না, মানে ঠিক ঠিক। তো কর্তৃত্বের অভাব, সেইটা কর্তৃত্ব না থাকলে, কর্তৃত্ব মানে আমি কর্তা, এটা না থাকলে কোনো কোনো কাজ থাকে না। আপাত দৃষ্টিতে মনে হয় কাজ হচ্ছে, কিন্তু কাজ থাকে না। আর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাজ নেই, কিন্তু যে ভাবছে যে আমি করেছি, আমি করেছি। তো বড় বড় কাজ মহাপুরুষরা করেন, আর তারা একটুও তাদের মনের মধ্যে আমি করেছি এই ভাবটা থাকে না, অতএব ওখানে কাজ থাকে না। আর কেউ হয়তো জল গরম করে দিল, আর সে ভাবছে ও আমি জল গরম করেছি, জল গরম করেছি। জল গরম করাতে কি আছে, কিন্তু ভাবছে জল গরম করবো, বিশাল কাজ করে। তাহলে ওখানে কর্ম আছে, ওখানে কর্মের বন্ধন আছে, সবকিছু আছে। তো এটাই বুঝতে হবে। যে এটাকে বুঝেছে, তো মহারাজ আপনি তো বললেন, আমরা তো বুঝে গিয়েছি, এটাতে বোঝার না বোঝা কি এমন, এটা তো রকেট সায়েন্স নয়, কঠিন তো কিছুই দেখছি না। তো যে এটা জানে মানেটা কি? জানে মানে শুধু শ্লোকের মানে নয়, শুধু শ্লোকের অর্থ নয়। জানে মানে যে দেখতে পারছে যে কোথাও কর্ম হচ্ছে, মনে হচ্ছে কর্ম হচ্ছে, কিন্তু ওখানে এই কর্তৃত্ব ভাবটা নেই। আর কোথাও মনে হচ্ছে কর্ম হচ্ছে না, ওখানে কর্তৃত্ব ভাবটা আছে। এই রকম যিনি দেখতে পারছেন, তিনি বুদ্ধিমান মনুষ্য, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। আর তার সব কাজ শেষ হয়ে গেছে, তার মানে আর তাকে কাজ করতে হবে না। তো ফলে এখানে কর্ম বলতে আমরা যে কাজটা করি সেটা নয়, কর্ম হচ্ছে ভাব। যেমন আমি বলতে পারেন মনের চাপ, মনের চাপ ব্যাপারটা আমি এটা আগেও বোধহয় বলেছি। অনেক বছর আগে আমি যখন এক জায়গায় গেছিলাম, তখন একটা ছোট বাচ্চা, সে তখন 4 বছর এরকম বয়স হবে। তো সে বলছে আমার খুব টেনশন। 4 বছর বয়স বাচ্চা বলছে খুব টেনশন। তো বললাম কিসের? বলছে আমার এলকেজির পরীক্ষা আসছে, সেটাও আবার অ্যানুয়াল পরীক্ষা নয়, ওই মাঝখানে কোনো একটা টেস্ট থাকে এলকেজি, সেইটা আসছে। বলছে খুব টেনশন। তখন আমি শুনেই স্বাভাবিকভাবে হেসে ফেলেছিলাম। তারপরে বললেন, তো সে গম্ভীর হয়ে আমাকে দেখছে এরকম। হ্যাঁ, তো বলছে কি হলো? বলছে সত্যি আমার টেনশন, পরীক্ষা পাস করতে হবে যে। তো এখন এলকেজির একটা বাচ্চা, সেই ছেলেটি টেনশন পাবে কেন? এলকেজিতে ফেলও হয়ে গেল, কি হয়ে যাবে? কিছু তো হবে বলে মনে হয় না। কিন্তু সে ঘটনা আমার কলকাতায় ঘটেছে, যাই হোক। তো এই এলকেজি বাচ্চার এত টেনশন কেন? কেন সে ভাবছে আমি একটা কিছু করব, আমি একটা কিছু করছি। আমার এমনও অনেক ছেলে মেয়ে আছে যারা পরীক্ষায় যাচ্ছে, মনে হচ্ছে হেলে দুলে কিছু যাচ্ছে, লিখছে, মানে হ্যাঁ কিছু তো মার্ক পেয়ে যাব, হ্যাঁ কিছু একটা লিখলে কিছু একটা হয়েই যাবে, এরকম ভাব। কতগুলো পরীক্ষায় শুধু ওরা 10 মার্কের জন্য লিখে নিলেই তারা ওই প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল সব যোগ করে তারা পাস হয়ে যাবে। মানে একটা বিষয় পাস করতে গেলে তাদের শুধু 10 মার্কের জন্য লিখলেই হলো, তাও আবার ফেল করে, এটা কি করে করে জানি না। তো যাই হোক, তো ও ওরকম যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপই নেই যে আমি পরীক্ষা দিচ্ছি। তো এইটা একটা ভাব, নয়তো আর কি। কর্ম বলতে একটা ভাব। আমি যদি ভাবি আমি করছি, তাহলে আমি করছি। আর যদি আমি জানি বা জ্ঞানীর অবস্থা যে
প্রকৃতপক্ষে আত্মা কোনো কর্ম করছে না, বা আমি যদি সেই দিকে বেশি ভ্রুক্ষেপ না দিই, তাহলেও তো জ্ঞানী টানি না হলেও সে কর্ম আমাকে খুব বেশি অসুবিধা দিচ্ছে না। তো এই জন্য এই কর্মের এই যে এখানে কথা বলা হয়েছে, যে যে ভাবছে ও কর্ম করছে, সে কর্ম করার ফল পাবে, সে কর্মতে বেঁধে যাবে, বদ্ধ হয়ে যাবে। আর যে জানে যে ও কিছু করছে না, সে কর্ম করার কোনো ফল পাবে না, আর কর্ম থেকে মুক্ত হয়ে যাবে, আর সে মোক্ষ লাভ করবে। এটা স্বামী বিবেকানন্দ এটাকে একটা অন্যভাবে বলছেন, কর্মযোগেরই তার বক্তৃতাগুলোর মধ্যে বলছেন যে কর্মযোগী কিরকম, সে একটা বড় বাজার, চতুর্দিকে একদম মানে সব চলছে, এত বেশি হইচই, চতুর্দিকে হাল্লা গোল্লা চলছে, সব খুব শব্দ হচ্ছে। সেই বাজারের মধ্যে যোগী বসে আছে, চোখ বন্ধ করে ধ্যান করছে, আর তার মন একদম নিশ্চল। এটা স্বামীজি বলছেন, এটা হচ্ছে কর্মযোগের পরাকাষ্ঠা। অর্থাৎ এত among intensest activity, intense peace যে দেখতে পারে, মানে খুব বেশি কাজ হচ্ছে, তার মধ্যে কিন্তু সে পিস দেখছে, শান্তি দেখছে। কেন দেখছে? ভাবুন, আমরা যে রোডে গাড়ি চালাই, যদি রোডও চলতে থাকে তাহলে কি আমরা যাব কোথাও? কোথাও যাব না। এই কনভেয়ার বেল্ট থাকে না, বড় বড় ফ্যাক্টরিতে বড় কনভেয়ার বেল্ট থাকে, একটা জিনিস ওটাতে দিলে ওরকম করে যাবে। তো রোডটা ওরকম যদি থাকতো, রোডও ঘুরছে, মানে রোড এরকম করে যাচ্ছে, আর তার মধ্যে কার আছে, তো কার কোথাও যাবে? রোড একটা জায়গায় দাঁড়িয়ে আছে বলেই কার এগিয়ে যাচ্ছে, তাই না? রোড একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এই জন্য কার তার উপর থেকে এগিয়ে যাচ্ছে, ওখানে একটা ফ্রিকশনেরও ব্যাপার রয়েছে, ওটার জন্য হচ্ছে। ঠিক সেরকম আমাদের যে প্রকৃত স্বরূপ, সেইটা আমাদের আছে ব্রহ্ম, সেটা একদম নিশ্চল, তার মধ্যে কোনো কাজ হয় না, সে কোনো কাজ করে না। আছে বলেই অজ্ঞান বশত আমরা কাজ আছে আছে বলে মনে করি। তো ওই যে ব্রহ্ম বা ওই যে আত্মা বা ভগবান, সেটাই হচ্ছে শান্তির উৎস, মানে ওখানেই শান্তি আছে, ওখান থেকে শান্তি আসছে। আর ওই শান্তিটাকেই আমরা পেলে পরে আমাদের মানে সম্পূর্ণভাবে যখন ইচ্ছাগুলো শেষ হয়ে যায়, তখন আমরা কিন্তু মোক্ষ লাভ করি। এটাই মোক্ষ লাভ, এটাই মোক্ষ লাভ। তো সবচেয়ে বেশি কাজের মধ্যে সবচেয়ে বেশি শান্ত হয়ে থাকা, মনের মধ্যে একটুও চিন্তা আসছে না, দুশ্চিন্তা আসছে না, সেই অবস্থা, এই অবস্থাটাকে পাওয়া, এটাই হচ্ছে কর্মের পরাকাষ্ঠা। তার মানে কর্মযোগের পরাকাষ্ঠা কি? আমি কর্তা এই ভাবটা সম্পূর্ণভাবে চলে যাবে, আমি ভোক্তা এই ভাবটা চলে যাবে। অর্থাৎ আমি কর্মও করি না, আবার কর্মের ফলও ভোগ করি না, আমি কিছুই করছি না, আমি ব্রহ্ম, আমি আত্মা, আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, কিছুই করছি না। এই কথাটা যখন বুঝবেন, তখন এখানে দুটো জিনিস, এটার মানে পরিষ্কার হয়ে যাবে। কর্মণি কর্ময় অকর্ময় পশ্যেত, মানে কাজের মধ্যে কাজের অভাব দেখছি, তার মানে যে ব্যক্তি করছে কাজ, তার একটু আমি করলাম বা আমি কর্তা এই ভাবটা নেই। আবার অকাজের মধ্যে কাজ দেখছি, মানে যে কোনো কাজ করছে না, মানে কাজের অভাবের মধ্যে কাজ দেখছি, মানে যে কোনো কাজ করছে না, কিন্তু বা যত কম কাজই করুক না কেন, কিন্তু তার মধ্যে এই ভাবটা রয়েছে যে আমি কাজ করছি, আমি কর্তা। আশা করি এখানে সবাই এটা বুঝতে পেরেছেন এই শ্লোকের মানে। এটা নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আমি এখানে ওটাকে অত বেশি করছি না। আপনাদের কারোর
যদি এই শ্লোকের অর্থ বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবেন, আজকে না হলেও যে কোনো সময় আপনার যখন মনে পড়বে জিজ্ঞাসা করবেন। অনেক সময় হয় একজন আরেকজনকে জোক বললো তখন হাসলো না, তারপরে দেখা গেল যে ওর কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেননা ও কারে যখন চালাচ্ছিল তখন জোক মনে পড়ে হেসে একদম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তো ওরকমও হতে পারে যে এই শ্লোকের মানে আপনার অনেক পরে মনে হচ্ছে, তো যখনই আপনি থাকবেন বেশি চেঁচাবেন না, লোকেরা অন্য ভাববে, তো ওইটা পরে আপনি জিজ্ঞেস করে নেবেন যদি না বুঝতে পারেন। কিন্তু এই শ্লোকটা খুবই খুবই দরকার এটার মানে বোঝা। আর আমি যেমন বললাম কর্মযোগের পরাকাষ্ঠা এই শ্লোকে বলা আছে। আমরা যত যোগের কথাই এখানে গীতাতে বলা আছে, এই সব যোগের উদ্দেশ্য আমাদের যে প্রকৃত স্বরূপ তার সঙ্গে আমাদের যোগ হয়ে যাওয়া বা মোক্ষ লাভ করা। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ স্বামীজি, অর্জুন বিষাদ যোগ তো রয়েছে, সেইটার দিয়ে কি করে মোক্ষ লাভ হবে? হ্যাঁ, সেটা দিয়ে হবে, এরকমই হবে যে যখন অর্জুন বিষাদ যোগ আমরা পড়বো, তাহলে আমরা বুঝবো যে আমার মধ্যে কোথায় ওই ভ্রান্ত ধারণা, আমার মধ্যে ভ্রম, মোহ, এটা কোথায় সৃষ্টি হচ্ছে সেটাকে আমি জানবো। আর তখন আমি, যেমন গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগা, আর তারপরে ওখান থেকে অন্য অধ্যায়গুলো আসছে, ঠিক সেরকম আমার জীবনেও আমার কথায় বিষাদ, আমার কথায় মোহ, এইটা জানলে পরে আমারও অন্য জায়গায়, মানে ওখান থেকে আমি অন্য স্তরে উঠব, আর আমি ওই বিষাদটাকে দূর করার চেষ্টা করব। ফলে বিষাদও একটা যোগ, আর খুব খুব গুরুত্বপূর্ণ যোগ, কারণ তখনই তো আমি বুঝতে পারছি যে আমি বদ্ধ। তারপরের এই যে একটা শ্লোক রয়েছে, यस्य सर्वे समारंभाः काम संकल्प वर्जिताः ज्ञानाग्नि दग्ध कर्माणम तमाहुः पंडितम बुधाः। এই শ্লোকটা, এর আগের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্মকে দেখে, যে ব্যক্তি অকর্মের মধ্যে কর্মকে দেখে, সে মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সে মোক্ষ লাভ করে ফেলেছে, এরকম মানে তার সব কর্ম যেটা করা সেটা করা হয়ে গেছে। তো ওইরকম ব্যক্তিরই আরো লক্ষণ দিচ্ছেন, যে ওইরকম ব্যক্তি যে কর্মের মধ্যে অকর্ম দেখতে পারে, অকর্মের মধ্যে কর্ম দেখতে পারে, সবচেয়ে বুদ্ধিমান, আর যার সব কর্ম শেষ হয়ে গেছে, তার কি রকম লক্ষণ? यस्य যার, সর্বে সব, সমারম্ভাহা সব, সমারম্ভাহা মানে সব রকম কাজ, বা যে কাজ তিনি নিয়েছেন তে সেরকম সব কাজ, কাম সংকল্প বর্জিতাহা, আর যেখানে বর্জিতাহা নেই, কি নেই? কাম সংকল্প। সংকল্প মানে হচ্ছে পরিকল্পনা, প্ল্যান, প্ল্যান। সংকল্প মানে হচ্ছে প্ল্যান, আর কাম মানে হচ্ছে কর্মের ফলের ইচ্ছা, কর্মফলের ইচ্ছা। বুধাহা মুনিগণ, ঋষিগণ, জ্ঞানীগণ, মহাপুরুষ, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। তো জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম মানে যে জ্ঞানাগ্নি দগ্ধ, জ্ঞান রূপী অগ্নি, তাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি পুড়িয়ে দেওয়া হয়েছে? কর্মগুলোকে। যেমন একজন যখন জ্ঞান লাভ করেন, ব্রহ্মজ্ঞান লাভ করেন বা ভগবান লাভ করেন, তখন উনার জীবনে যত, মানে উনার সঞ্চিত কর্ম, মানে আজ অবধি, এই জন্মের আগে অবধি উনি যতগুলো কর্ম করেছেন তার একটা ভান্ডার বলতে পারেন, সঞ্চিত কর্ম। আগামী কর্ম হচ্ছে এই আসছে জন্মে, মানে সামনে যে জন্ম আসছে, তো সেই জন্মে উনার কি কি কর্ম ক্ষয় হবে। এই যে সঞ্চিত কর্ম থেকে তো যাবে ওখানে কর্ম, সেটা
কর্মকে ক্ষয় করতে হবে, মানে কর্ম ওখানে ক্ষয় হবে, সেটা হচ্ছে আগামী। আর প্রারব্ধ হচ্ছে যেইগুলো কর্মফল এই জন্মেই কাজ করতে শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে প্রারব্ধ। তো একজন মুক্ত পুরুষ কখনো কখনো বলা হয় যে সে প্রারব্ধ কর্মের জন্য, মানে প্রারব্ধ কর্ম যাতে ক্ষয় হয়, শেষ হয় কর্মফল, তার জন্য সে থাকে, সে হচ্ছে জীবন মুক্ত, এরকমও বলা হয়। কিন্তু এখানে বলছে ইয়স্য জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। হ্যাঁ, তখন যখন ওরকম বলা হয়, তখন যখন একজনের জ্ঞান লাভ হয়ে যায় এই জীবন মুক্তের, তখন তার আগামী আর সঞ্চিত আর আগামী কর্ম সে নাকি পুড়ে যায়। যেমন আমরা কোনো বীজ পুড়িয়ে দিলে সে বীজ বপন করলে আর কোনো গাছ হবে না, ঠিক সেরকম সেগুলো পুড়ে যায়, আর সেই মানুষটাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণম। তো এই যে কর্মগুলো আছে, কর্মফলও আছে বটে, ওই কর্ম আর কর্মফলগুলোকে সব জ্ঞানের অগ্নি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তামাহু, তাকে বলবে, তাকে ডাকবে, পণ্ডিতম বুধাহা, তাকে বুধাহা মানে যারা ঋষি মুনি মহাত্মা, যারা বুঝতে পেরেছেন, সে বুধাহা, তারা কি করেন, তারা পণ্ডিতম আহুহু তম, তারা তাকে মানে যে বুঝে নিয়েছে যে কর্মের মধ্যে কোথায় অকর্ম, অকর্মের মধ্যে কোথায় কর্ম ইত্যাদি বুঝে নিয়েছে, সে ব্যক্তি তার সংকল্পগুলো সব ছেড়ে দিয়েছে, সংকল্প ছেড়ে দিয়েছে, আবার কর্ম করলে সে কর্ম থেকে যে ফল আসবে সেই ফলটাকেও ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। আর তার কর্মফলগুলো জ্ঞানের অগ্নি দ্বারা পুড়িয়ে দেওয়া হয়েছে। জ্ঞানের অগ্নি মানে এখানে বুঝতে হবে যে দুদিক আছে জ্ঞানের অগ্নি বলতে দুটো দিক আছে ওখানে। একটা হচ্ছে যে তার সব সময় সর্বদা সে খুব সচেতন, আর তার মধ্যে যে কোনো ভাবের ইন্দ্রিয় দিয়ে বা ইন্দ্রিয় বিষয় দিয়ে বা মন দিয়ে ইত্যাদি কোন রকম অশুদ্ধ বা নিজেকে শরীর মনের স্তরে রাখার চিন্তা কোন রকম যাতে না আসে, তার জন্য সবসময় সতর্ক যে থাকে, ওটা একদিক হলো, ওটা একটা দিক হলো। আর একটা দিক হচ্ছে যে সে কোনো কিছু চায় না, আর সে কোনো কিছুই মনে করে না যে সে করছে, কর্তা, মানে আমরা এটা করব, এটা শুরু করব বা এরকম করব বা ওইটা করলে ওইটা দিয়ে এই কিছু পাবো, ওটা কিছুই নেই। তো ওখানেই সে আবার জ্ঞানাগ্নি দিয়ে সে পুড়িয়ে দিয়েছে, সব কর্মগুলোকে পুড়িয়ে দিয়েছে। আবার এখানে এই অধ্যায়তে শুরুতেই আমরা দেখলাম যে অদ্ভুত একটা শ্লোক ছিল, 10 নম্বর শ্লোক, 10ম শ্লোক এই অধ্যায়ের। वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिता बहवो ज्ञान तपसा पूता मद्भावमागता। ज्ञान तपस, জ্ঞানের তপস্যা। তো এই জ্ঞানের তপস্যাই হচ্ছে এখানে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। তো ওইটা ওই যার কর্মগুলোকে জ্ঞানাগ্নি মানে জ্ঞান রূপী অগ্নি দগ্ধ পুড়িয়ে দেয়, সে ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। মানে পণ্ডিত, তাদেরকে পণ্ডিত বলে, মানে কে বলে, বুধাহা, যারা জ্ঞানী মানুষ তারা সেই রকম মানুষকে পণ্ডিত বলে।
তো এখানে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, জ্ঞান তপসা, এই জ্ঞান তপসের জন্য এখানে সব কর্ম পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে আবার এটা তো হলো কর্মযোগ, আবার ভক্তি যোগেও ভগবান বলছেন যে সর্বারম্ভ পরিত্যাগী, সব রকম সংকল্প বা সব রকম আমি এটা করব এটা করব এই কাজটা শুরু করব, এইসব যে সংকল্পটা থাকে সর্বারম্ভ মানে যে কোনো জিনিস শুরু করার যে সংকল্পটা থাকে সেই সব রকম সেরকম সংকল্পটাকে পরিত্যাগী, ত্যাগ করে দিচ্ছে। অতএব একটা জিনিস বুঝতে হবে, ওখানে তো ভক্তির কথা বলছেন, ভক্তির কথা তো এই কথাটা আনছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ বুঝতে হবে যে সে ভক্তি হোক, জ্ঞান হোক, ধ্যান হোক বা যেটাকে স্বামীজি রাজযোগ বলছেন সেটা হোক, কিন্তু যে কোনো যোগ হলেও এখানে আমাদের উদ্দেশ্য কর্মের বন্ধনটাকে ভেঙে দাও, কর্মের বন্ধনটাকে ভেঙে দাও। আর সেইটা হবে যখন মানুষ জানবে যে ও কিছু করছে না, ও কিছু কাজ করছে না, প্রকৃতপক্ষে ও কোনো কাজই করছে না, এটা যখন মানুষ জানবে তখনই এই অবস্থাটা আসবে। কিন্তু সেদিকে আমাদের সতর্ক থাকার প্রয়োজন, যে এরকম একটা কর্মের ফল মানে কর্মণি এব অধিকারহতে মা ফলেষু কদাচন বলে যে শ্লোকটা আছে, ওই শ্লোকটাকে আমরা শুধু এক এক মানে গতানুগতিক ভাবে কত বছর পরেও ওই এক প্রশ্ন, ওই শ্লোক বললেই প্রশ্ন আসবে, তাহলে মহারাজ আমরা কি মাইনে পাবো না, আমরা কাজ করব শুধু মাইনেটা পাবো না। তো আমাদের একটা খুবই খুবই ছোট্ট স্তরে আমরা চিন্তা করছি, আর ওটাকে খুব এক গতানুগতিক ভাবেই চিন্তা করা হয়। তো এখানে ওইটা নয়, এখানে হচ্ছে কর্মেরই তোমার অধিকার, কর্মফলের নয়। কেন তুমি কর্ম করছো না? আমি কর্ম করছি না মানে, আরে আত্মা বা ব্রহ্ম কর্ম করছে না, কর্মের ওইটাকেই শ্রীকৃষ্ণ বারবার করে এটা বলতে চেষ্টা করেছে ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই জন্য তোমার কর্মের অধিকার নেই বলতে কি বোঝায়, আমি কর্তা আমি করছি এই যে ভাব, সেইটা থাকা চলবে না। ওইরকম যদি থাকি তাহলে কি হবে, তাহলে আমার কোনো কিছু বন্ধন সৃষ্টি করতে পারবে না, কর্মফলটাই বন্ধন সৃষ্টি করে। আর ওই জন্য আবার স্বামীজির যে এত বড় একটা, স্বামীজি কর্মকে এত বড় একটা ডেফিনেশন দিচ্ছেন, পরিভাষা দিচ্ছেন, এত বড় যে চিন্তা করলে সেটাও কর্ম। সাধারণত আমরা সেরকম ভাবি না, কাজ করছি, বসে বসে আছে একজন, কি করছো না, খুব কাজ করছি, কি কাজ করছো, শুধু বসে আছো, বারবার চা চা বলে ডাকছো, না কাজ করছি, মাথায় চলছে কাজ। আমাদের একজন মহারাজ, তিনি বিদেশে থাকেন, তো আপনারা সবাই জানেন ওই ট্রেনিং সেন্টার বলে 2 বছর আমাদের এখানে প্রশিক্ষণ কেন্দ্র, তো ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যাচ্ছেন, 1-2 বছর ছিলেন, কেন বিদেশে গেলে তো আর এই সুযোগ এত সাধুকে পাবো না, তো কোথায় পাবে এত সাধু, তো ওই সব পুরনো পুরনো সাধুর পিছনে পিছনে গিয়ে সবার কাছে উনি শুনছেন। তখনকার দিনে মানে যারা ডাইরেক্ট ডিসিপলকে মানে দেখেছিলেন, ঠাকুরের সন্তান সন্ন্যাসী শিষ্যকে বা অন্য বড় বড় সন্ন্যাসীকে যারা দেখেছিলেন, কাছে পেয়েছিলেন, তাদের সব অনুভব উনি রেকর্ড করছিলেন। তখনকার দিনে ক্যাসেট ট্যাসেট ছিল, তো ওই রেকর্ড করছেন, এরকম নোটস নিচ্ছেন। আচ্ছা, বড় বড় বলে না, এটা চেক ইন ব্যাগেজ বলে, ওই বড় সুটকেস এই সব ভর্তি করে 2টো সুটকেস নিয়ে যাচ্ছে। তো এয়ারপোর্টে জিজ্ঞেস করলো, আচ্ছা এইটা কি ওইটা কি, তো এর মধ্যে কাপড় আছে, এর মধ্যে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করলো, আচ্ছা এই বড় যে সুটকেস এটার মধ্যে কি,
তখন উনি একটু মুচকি হেসে বললেন, অবশ্য ওনার মুখে শোনা, মুচকি হেসে বললেন আইডিয়াস। এর মধ্যে কি রয়েছে? আইডিয়াস। মানে এত কাগজে লেখা আর অত ক্যাসেটে রেকর্ড করা আইডিয়াস। তো আসলে এই যে কর্ম বলি আমরা, কর্ম প্রকৃতপক্ষে একটা আইডিয়া। কর্ম করা না করা এসব আইডিয়া। আপনি ভাবছেন আপনি কর্ম করছেন, তাহলে করছেন। আপনি যদি ভাবেন আমি কর্ম করছি না, তাহলে করছি না। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলবো, সবসময় আমি চেষ্টা করি এরকম যখন কিছু প্রসঙ্গ ওঠে বলার, ভণ্ডামও চলবে না কিন্তু। তো যে ব্যক্তি একদম কিছু চিন্তা করছেন না ওর পক্ষে, যার কোনো, ওই জন্য বলেছে না কাম সংকল্প বর্জিতা, যার কোনো সংকল্পও নেই, কোনো কামনা বাসনা নেই, ওই রকম ব্যক্তির ক্ষেত্রে এটা ঠিক আছে। না হলে আপনি বসে বসে এরকম বসে আছেন, বলছে আমি তো কোনো কাজ করছি না। হ্যাঁ, তো একজন এসে বলছে আচ্ছা আপনি করছেন না, হ্যাঁ, তো আপনি কি বলছেন? এই কথা তো বলছেন, এটা তো কাজ। বলছে আমি বলছি তো কাজ করছি না। হ্যাঁ, বললেই হলো। এরকম ২-৩ বারও বলে, আরে বলছি তোমাকে আমি কাজ করছি না, আবার তুমি বলছো কাজ করছি করছি। আমি বলছি তো আমি কাজ করছি। তো এরকম বলে না, আপনি রেগে যাচ্ছেন মশাই। বলছে না আমি রাখছি না তো। বলছে না আপনি রেগে যাচ্ছেন। বলছে না রাখছি না। আরে আমি বলছি তোমাকে আমি রাখছি না। তো এরকম অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য ভণ্ডামও চলবে না। আগে চিন্তা করে দেখুন। আর মা তো আমাদের দিয়ে দিয়েছেন যে কতটা, মানে ইচ্ছা বলতে কি বলছেন, একটা রসগোল্লা। আমি বাপরে, আমি রসগোল্লা, আমি সবসময় বলি, বারবার বলি এটা, রসগোল্লা খাওয়ার ইচ্ছে থাকলেও আবার আসতে হবে। তো এইটা ওইটুকু ইচ্ছে, রসগোল্লার থেকে আর একটু একটু চা খাবো, এই ইচ্ছেটাও থাকা চলবে না। রসগোল্লা তাও একটু কস্টলি হয়ে গেল। আমি চা খেলে কত ভালো হয় মহারাজ এখন। হ্যাঁ, শীত শীত পড়ছে, আমাদের এখানে কোনো শীত টিত নেই। হ্যাঁ, একজন মহারাজ বলতেন চেন্নাই হ্যাজ অনলি 2 ক্লাইমেটস, কি হট অ্যান্ড হটার। মানে দুটোই ওয়েদার, একটা হট একটা হটার। তো এখানে অনেকটা তাই। তো চেন্নাই মতন গরম নেই। তো আপনি ভাবছেন যে বাহ শীত শীত ভাব হচ্ছে, হ্যাঁ এখানে একটু চা খাবো বা সিঙ্গাড়া খাবো, এরকম আপনি ভাবছেন। তো সিঙ্গাড়াও একটু কস্টলি হয়ে যাচ্ছে, চা মানে 10 টাকাতে পাওয়া যায় চা। তো ওই চা খাবার ইচ্ছা থাকলেও সেটা আপনাকে আবার জন্ম নিতে হবে। তো আমার মনের মধ্যে চা খাওয়া পর্যন্ত ইচ্ছা নেই যদি এরকম অবস্থা, তবে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে কাম সংকল্প বর্জিতা, কামনা বাসনা কিছুই নেই, এটা তখনই বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আজকে এখানে থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।